আজকের শিরোনাম, বাংলাদেশের নির্বাচন আসন্ন অবস্থা এখন এমন মনে হচ্ছে যে এটা আর ঠেকতেছে না, অন্য কোনো দিকে যাচ্ছে না, এটা এখন নির্বাচনে 12 তারিখেই গিয়ে পৌঁছাবে। তো সেই জন্য আজকের প্রসঙ্গ, এবারের বাংলাদেশের নির্বাচনে বাইরের প্রভাব কতটা, কেমন। বাইরের প্রভাব বলতে মানে কারা কারা এটা এখন খুব চুলকাবে, খুব ইন্টারেস্টেড, বিশাল আগ্রহী, খুশিরা অনেক আছে। তিনটার নাম বলে দিতে পারি আমরা, খুব কমন আমাদের। আমেরিকা, চীন, আর আমাদের ইন্ডিয়া। এটা হচ্ছে মোস্ট কমন। এটা কিন্তু আমি ধারণাটা আমাদের কেমন সেই হিসেবে বললাম। খুচরা আরো অনেক অন্য ছোটখাটো দেশ থাকতে পারে, মূলত এই তিনটা বলে আমাদের ধারণা। সরাসরি যদি উত্তরটা দেই আমি আগেই, এই পুরো আলোচনা শেষে কোথায় পৌঁছাবো সেটা আগে বলে দিলাম, সেখানে আগে বলে দেওয়ার কাণ্ডটা করবো। সেই জবাবটা হলো, এবারের নির্বাচনে এবার বাংলাদেশের নির্বাচনে এই কোনো দেশেই কোনো এক ইন্ডিয়া ছাড়া, ইন্ডিয়ার একেবারে পরিমরি করে উঠা পড়া লাগছে এই ছাড়া কারোরই তেমন কোনো প্রভাব থাকবে না, নাই। এমনকি ইন্ডিয়া বহু চেষ্টা করবে, বহু কিছু করে নিজের প্রভাব, একটা সুযোগ পাইছি হাসিনা পড়ে যাওয়ার পরে গত 1.5 মাস 18 মাসে যা কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, এটা কিছুটা অন্তত সে কাভার করে নেওয়ার একটা সুযোগ পাবে, এই মনে করে যে শান দিয়ে বসে আছে। ওর ভাগের জিতবে একটা বড় ছিল। এর সময়টা ইলেকশন হতে যাচ্ছে। এটা কেন, কিভাবে, বিস্তারিত ব্যাখ্যা কি, এটা আমরা এখন দেখব। তবে সাথে আরেকটা কিছু এক্সট্রা কিছু বলবো এখন। তার মানে এগুলো হলো ট্র্যাডিশনাল ইনফ্লুয়েন্সিয়াল ফোর্স এই হিসেবে থাকবে তারা, কিন্তু তাদের ইনফ্লুয়েন্সটা এমন না যে ইলেকশনের রেজাল্টের দিক ওদিক যাইব, তাদের জন্য না, যাবে না। আর সাথে এবার এক্সট্রা যে ফোর্সটা থাকবে, যার কথা বেশি উঠবে, যার অনেক আগ্রহ থাকবে, সেই দেশটার নাম হলো তুরস্ক। এই কেমন কথা কইলাম একটা খালি হিন্স দিয়ে দিই, আপনারা জানতে পারবেন তুরস্ক যে ব্যাপারে ইন্টারেস্টেড। তো ইদানিং দেখবেন আপনি তুরস্কের একটা, ওদেরও বার্তা সংস্থা আছে একটা, টিআরটি ওয়ার্ল্ড। টিআরটি ওয়ার্ল্ডের নামে যতগুলো রিপোর্ট বেরোচ্ছে, বা নিজেই ডাইরেক্ট টিএলটি ওয়ার্ল্ডের ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে বাংলাদেশ সংখ্যা, টিআরটি ওয়ার্ল্ড বাংলাদেশ লিখে সার্চ দেন, তাহলে যা যা রিপোর্ট আসে তাহলে বুঝতে পারবেন। কিন্তু বুঝতে পারবেন না আবার কেন, ওরা যে ল্যাঙ্গুয়েজে যা বলতেছে এই কথার মানে কি, এইটা ধরা মুশকিল হবে। এমনকি কোনো কোনো রিপোর্টে পাবেন জাহাঙ্গীরনগরের কোন এক কুতুব দেখলাম মাস্টার, এইটা ব্যাপারে বেশ কথা কইতেছে। ও যে খুব শিওর জেনে বলতেছে এটা আমার মনে হয় নাই, সবটা সে জানে না। কিন্তু দেখা যাচ্ছে যে একটা রিপোর্ট তো অন্তত পুরোটাই তার ভরসা করে রিপোর্টটা বানানো হয়েছে। ও কি বুঝে, কিন্তু ওই বেচারা যে কিছু বুঝে না, যে হঠাৎ করে তুরস্ক থেকে কি হয়ে গেল, এ কেন আসলো, এটার ব্যাখ্যা কোথাও কেউ নাই। রিপোর্টটা যে লিখছে যে বাংলাদেশি, সেও জানে বলে আমার কাছে মনে হয় নাই। আর এটা জানাটা সহজ না, ইনফরমেশন থাকলেও জানে না। ইনফরমেশনটাকে তো আবার ব্যাখ্যা করতে হবে, ইনফরমেশনটা কেন, এটা বলার ক্ষেত্রে ঝামেলা হবে। যদিও ডে বাই ডে তুরস্কের একটা আগ্রহ আছে, সাধারণ আগ্রহ, কিন্তু বিশেষ করে আবার আমাদের এখানে ইসলামিজম বা ইসলামিস্ট বলতে যা বোঝায়, আবার ইসলামটা যদি একটা বড় ধরনের দুইটা ভাগ করি, একটা হলো ইসলামিস্ট যারা লিগ্যাল পলিটিক্সের মধ্যে থাকে, রাজনীতি করে। আরেকটা আছে যারা রেভলিউশনারি একটা করবে, রেভলিউশনারি ভদ্র ভাষায় বললাম আর কি, ওদের ভাষায় বলতে গেলে এটা না, ভালো ভাষায় বলি, ধরেন যে সে হলো একটা সালাফিস্ট, আমেরিকান সালাফিস্ট রাজনীতি করে, এটা যারা ইলেকশনের পলিটিক্সে নাই, ইসলামী গুলো করতে হবে টাইপের ধারণা, এই টাইপের যতগুলো পলিটিক্যাল সেকশন আছে বা গ্রুপ আছে, তাদের অ্যাটিটিউড যা, বা এদের ভিতরে দুজনকে পাবেন যে খলিফাপন্থী, খলিফা, এদের ভিতরে যদি হিজবুত তাহিদ ধরেন, যে মনে করে যে সবচেয়ে বড় খলিফা হলো এরদোয়ান, তুরস্কের প্রেসিডেন্ট, সে হলো সবচেয়ে বড় তাদের খলিফা। তো এই ধরনের যারা আছে, এইভাবে ভাগ করা যায় আমার। এই ভাগের ভিতরেও আবার দেখা যাবে এরা কেউই তুরস্কর ইন্টারন্যাশনাল আগ্রহটা কি, ওয়াই হি ইজ এ প্লেয়ার, কতটুকু প্লেয়ার,
এই সম্পর্কে এই দুইটা গ্রুপের কেউ খবর রাখে না, জানেই না, সে সমস্যা আছে। ফলে বুঝাবুঝির একটা বড় সমস্যা ওদের ভিতরে আছে। কিন্তু এগুলো আমাদের সাবজেক্ট না। ইসলামিজমের ভিতরে কে কেমন কোন দ্বারা সেগুলো ব্যাখ্যা করাটা আমাদের সাবজেক্ট না। খালি এখানে বলতেছি তুরস্কের একটা আগ্রহ এখানে দেখতে পাবো আমরা, সেটা যতটুকু সম্ভব যতটা বিস্তারে বলার সময় আমি বলার চেষ্টা করব। ওকে, এখন আমরা ভিতরে ঢুকবো এক এক করে। কেন নাই? কেন নাই? আমেরিকা নাই কেন? এটা কেন অদ্ভুত না যে বাংলাদেশে একটা ইলেকশন হচ্ছে? যেই 16 বছর ধরে আমরা হাসিনার আমলে দেখে আসছি যে আমেরিকান খুবই প্রত্যক্ষ ইনফ্লুয়েন্স থাকছে। আমেরিকান ইনফ্লুয়েন্স বেশি না, ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স, এই নিয়ে পর্যন্ত আমরা ধন্দে পড়ে যাচ্ছি। কখনো কখনো মনে হচ্ছে এটা ইন্ডিয়ান, আর যেটা ইন্ডিয়ান ওটারই পিছনে আমেরিকা আছে, এই ছিল আমাদের ধারণা। ফলে আমাদের এমন একটা অবস্থা হচ্ছে, ওরে বাবা, বাংলাদেশে কিছু করতে যাবা ওর ভিতরে আমেরিকান কোনো ইনফ্লুয়েন্স নাই, ইন্ডিয়ার কোনো ইনফ্লুয়েন্স নাই। হ্যাঁ, এটা তো অসম্ভব। কেন এরকম চিন্তা? আর এরকম চিন্তা যে ছিল তার সবচেয়ে বড় প্রমাণ দিই, তারেক কেন ভাবতেছে ইন্ডিয়ার হাত ধরে ছাড়া ক্ষমতা দেওয়া যাবে না? এই যে ভাবটা, এটা দিয়ে বুঝতে পারেন। পরশুদিন যে সাক্ষাৎকার দিয়েছে, লাস্ট সাক্ষাৎকারটা দিয়েছে, সোকল সোকল বলছি এই কারণে যে রয়টার্সে ওই রুমা পালের সাক্ষাৎকার। এটা রুমা পাল মানে বুঝছেন, আমি অনেকবার আপনাদেরকে বলছি, রুমা পাল ইজ এ খাস রয়ের এক্সিকিউটর আর এজেন্ট, আপনি যেভাবে বলেন। যেভাবে রিপোর্ট চায় রয়টার্সের নামে, এটা এনে দেওয়ার লোকটার নাম হলো, মহিলাটার নাম হলো রুমা পাল। হোয়াটএভার, এই কাজটা, এই সাক্ষাৎকারটা তারেকের কাছে নিজে, যেখানে তারেক বলেছে যে পুতুল আর জয় যদি দেশে আসতে চায় তার কোনো আপত্তি নাই, এবং তারা আসবে কি আসবে না এটা তো জনগণ ঠিক করবে। ওই সেইম যেমন আগের বার বলেছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা খুনের দায়ে, 1400+ হত্যার দায়ে, গুম খুম অপহরণের দায়ে, এটা জনগণ ঠিক করবে। এবং ফাইনালি কি হয়েছিল? জনগণই ঠিক করেছিল আসলে, অন্যভাবে জনগণ গিয়ে 32 নম্বর ভেঙে দিচ্ছিল। ভেঙে দেওয়ার পরে এইবার এইটা নিয়ে, এটা ওটা গেলো প্রথম পর্ব। সেকেন্ড পর্ব গুলো শাহবাগে একটা রীতিমতন আন্দোলন বসে গেছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, প্রেশার দিচ্ছিল। প্রেশারের বাস্তবায়ন হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ না, আওয়ামী লীগের তৎপরতা নিষিদ্ধ করার অধ্যাদেশ জারি করছিল। এইভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে আছে। তো এবারও ওই রকমই একটা জনগণ চাইবে আর কি বলে মনে হচ্ছে। অর্থাৎ এর দায় দায়িত্ব তারেক নেবে না। এটাও একটা চিহ্ন যে তারেক ক্ষমতা আসতেছে না। কেন বললাম? কারণ দেখেন বাংলাদেশ এখন একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টের টকবক করে ফুটতেছে। তো তারেক স্টুপিড না হলে এই অবস্থায় কখনো এই হাসিনার পোলাপানের দায় সে নিজের কাঁধে নেয় এইভাবে? এইভাবে রয়ের দায় দায়িত্ব সে নিজের কাঁধে নেয় কখনো? দেখেন, ওকে নিতে হচ্ছে কেন? এইটা বলার জন্য এই প্রসঙ্গের সাথে ওর সম্পর্কটা দেখাবো কেন আপনি। তারেকের দৃঢ় বিশ্বাস, যেই জ্বালায় যে ইন্ডিয়া তাদেরকে 2001 থেকে 6 পর্যন্ত যে সরকার ছিল সেইটাকে উপলক্ষ করে, প্লাস পরবর্তীকালে যখন 7 সালে, যে 2007 সালের যে আমাদের 111 গভর্নমেন্ট, 111 গভর্নমেন্টের সময় তাদেরকে যেই ভুগাইছে, সাফার করাইছে, তাতে সে বুঝে গেছে ইন্ডিয়া কি জিনিস। ফলে ইন্ডিয়া তো তাদেরকে একেবারে চুষে খাইছে। ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স কি জিনিস তারা এই সময়টা দেখছে। ফলে কেউ যদি বলে যে বাংলাদেশের রাজনীতিতে ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স নাই, ইন্ডিয়ান সেই ইনফ্লুয়েন্স যেটার পিছনে আমেরিকানদের সাপোর্ট আছে, সেই ইন্ডিয়া তার হাত ধরেই ক্ষমতা যেতে হবে, এছাড়া তো কোনো পথ নাই। তারেক যে কনক্লুশনটা ওখান থেকে আসতেছে। তারেক যে আর অ্যাজামশনের ভিতরে ধরে নিচ্ছে যে এই যে সাফারটা করছি, যে ইন্ডিয়ার আমাদেরকে একদম বুঝাই দিয়েছে ইন্ডিয়া কি। কিন্তু এখানে তারেকের বুঝার ভুল হলো, তারেক কখনো খেয়ালও করে যে এই ইন্ডিয়া এত শক্তিশালী হলো কি করে। এটা তো 2001-এর আগেও তো এমন শক্তিশালী ছিল না। এই শতকে এসে কেন ইন্ডিয়া এরকম শক্তিশালী হলো, এইটা সে কখন খেয়াল করে নাই। আমি তাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করছি। 2001 সালের পরেকার যে দুনিয়া, সেটার একটা গ্লোবাল দুনিয়া হয়ে গেছে। কেন? বিশেষ করে চীন আমেরিকার দ্বন্দ্বকে কেন্দ্র করে প্রত্যেকটা দেশের
ঘটনা, রাজনৈতিক ঘটনাবলী আর আঞ্চলিক ঘটনাবলী বা ওই দেশের ঘটনাবলী নাই। এই শতকের পরে দুনিয়া বদলে গেছে অনেকটাই। অর্থাৎ দুইটা কারণে, একটা হলো ওয়ার অন টেরর শুরু করছে বুশ, এটা একটা কারণ। বিশেষ করে আমরা এত 90% অধ্যুষিত মুসলমানের দেশ, ফলে আমাদের উপর সবচেয়ে বড় চোটপাটটা এসে পড়ছে বুশের এই ওয়ার অন টেরর, এগুলো একটা কারণ। 2 নম্বর কারণ হলো 2006 থেকে তো আরো বেশি করে, যখন থেকে আমেরিকানরা বুঝছে যে তার চীন ঠেকানোর কাজটা করতে গেলে পরে তাকে ইন্ডিয়াকে সাথে নিতে হবে। এই যে ইন্ডিয়াকে সাথে নিতে গেছে, গিয়ে ইন্ডিয়াকে আননেসেসারি পাওয়ারফুল মনে করেছে বা ওর পিছনে আমেরিকা আছে, এরকম একটা বাস্তবতা তৈরি করেছিল। যদিও এই ঘটনাটা আবার আমেরিকানরা রিভিউ করে দেখছে যখন যে কোনো কাজ হচ্ছে না, তখন 2016 সালের পর থেকে এরা পিছায় চলে গেছে। কিন্তু ইন্ডিয়ানরা যে সুবিধাটা পাইছিল ওই ভাবভঙ্গিটা বজায় রাখছে যে আমরা এখনো ওই রকম ক্ষমতা আছে। আর এইটাই তারেক জিয়াকে ভুলভাবে ভীতি ধরাই দিচ্ছে, আমি এটাকে বলবো ভীতি। থার্ড ফেজটা হলো আরেকটা ঘটনা আছে যেটা মারাত্মক, সেটা হলো ট্রাম্পের ক্ষমতায় আসা। বিশেষ করে এবার ট্রাম্প ক্ষমতা আসছে 1 বছর হয়ে গেল, পুরা 2025টা 20শে জানুয়ারি থেকে সে আছে। এইবারের ট্রাম্পটা কমপ্লিটলি ওই চীনের প্রতিযোগিতা, ওই জন্য ইন্ডিয়াকে ফেভার করতে হবে, নো, এইটা তার পলিসি না। ট্রাম্পের পলিসি এটা না। ট্রাম্পের পলিসি সোজা। যদি কম্পেয়ার করি বাইডেনের সাথে, বাইডেনের কথা বলেছিল ইন্ডিয়ানদের, আমেরিকানদের মেলা পাওয়ারফুল জিনিস, টুলস আছে, হাতিয়ার আছে, যেগুলো আমেরিকানরা কখনো ইউজ করে নাই। কি সেটা? একটা হলো যে আমরা স্যাংশন, ডলারের ব্যবসা করতে পারবো না, ডলারের কেনা বেচা করতে পারবো না, এটা অন্য নাম হলো স্যাংশন দিতে পারে। তাহলে স্যাংশন বসে দিতে পারে, ডলার ব্যবহার করতে দিব কি দিব না এই কন্ট্রোলটা আমাদের হাতে আছে। এই টুলসটা আমরা ব্যবহার করে তো হাসিনা মতন লোককে দমায় দিব, এগুলো একটা। 2 হলো আমরা মানবাধিকারের অভিযোগ তুলবো, হাসিনা মানবাধিকার লঙ্ঘন করতেছে এই বলে বিরোধী দলকে খেপাই দিব, তার বিরুদ্ধে লেলায় দিব। সো এই দুটো টুলস, হাতিয়ার ব্যবহার করাটাই ছিল বাইডেনের নীতি। এইটাই ছিল ওই আমলে 3 বছর ধরে, 2023 সাল পর্যন্ত, 20 থেকে 23 বলা যায়, এই সময়টা জুড়ে বাইডেনের পলিসি, যেটার কারণে 3 বছর ধরে বিএনপির মুভমেন্ট আমরা দেখছি, বিএনপি সহ ছোটখাটো কিছু দল মিলে। ফলাফল হচ্ছে আবার 23 সালে গিয়ে, কারণ 24 সাল হলো ইয়ের দিক থেকে দেখলে, ট্রাম্প বাইডেনের দিক থেকে দেখলে 4th ইয়ারটা, অর্থাৎ ক্ষমতা চলে যাবে এখন ওদের। জানেন আপনারা যে ওদের প্রেসিডেন্ট 4 বছরের, ওরা তখন করে কি 4th ইয়ারে গিয়ে রিভিউ করে যে কি লাভ হইলো। যখন দেখে যে লাভ আশা মতো আগায় নাই, ওরা তখন বদলানো শুরু করে, আবার অ্যাডজাস্টমেন্ট শুরু করে। ঠিক বাইডেন যখন দেখলো যে কোনো লাভ হয় নাই তার, হাসিনাকে চীনের প্রতি আনুগত্য বা চীনের সাথে সম্পর্কটা ঘনিষ্ঠ করা থেকে সরানো যায় নাই। এইটা যখন বুঝে গেল ওরা, কারণ ওদের মেন লক্ষ্য তো হলো চীনের সাথে প্রতিযোগিতায় লাভ হচ্ছে কিনা, চীনের প্রভাব বাংলাদেশে বাড়াচ্ছে নাকি কমানোর কোনো কিছু করা গেল। যখন দেখি কিছুই করা গেল না, তাহলে আমি তখন কি হাতে করে পাবলিক কাছে আবার ইলেকশনে যাই বলবো যে আমি এটা করে আসছি। সেই জন্য তারা গিয়ে আবার তাড়াতাড়ি করে পিছিয়ে গিয়ে এইবার হাসিনার সাথে অ্যালায়েন্স করে ফেললো বাইডেন। এইটাই হলো 2024-এর ইলেকশনটা, 7ই জানুয়ারি। তার মানে এই ইলেকশনটা করার অনুমতি, ছাড়, নতুন চুক্তি বাইডেনই করছিল হাসিনার সাথে। প্রমাণ, আরেকটা সবচেয়ে বড় প্রমাণ হলো এরই 7ই জানুয়ারি ইলেকশনটা হয়েছিল, আর পরের মাসে 5ই ফেব্রুয়ারি হাসিনার কাছে সে চিঠি লিখছিল। হোয়াট ডাজ ইট মিন? চিঠি লেখা মানে কি? চিঠি লিখে ওখানে বলতেছে, এই পিটার আছে চিঠি বয়ে আনার সময় আমাদেরকে শুনেছিল, কি লেখা আছে ওখানে, আসেন আমরা একসাথে কাজ করবো। তাহলে বোঝা গেল যে বাইডেন যতই চিৎকার চাচামেচি করুক না কেন, এটাতে কোনো লাভ হয় নেই। ফলে এইটার কারণে নাকচ করে হাসিনারও বা এখনকার জয়ের যেসব অভিযোগ যে আমেরিকানরাই আমাদের 24-এর অভ্যুত্থান, আমাদের জুলাইয়ের অভ্যুত্থান নাকি আমেরিকানরা করাই দিচ্ছে, এইটা যে ডাহা মিথ্যা, তার সবচেয়ে বড় প্রমাণ হলো এটা।
ওকে, প্রমাণটা আমাদের কাছে এখন ইম্পর্টেন্ট না, আমাদের সাবজেক্ট হলো অন্যটা। আমাদের সাবজেক্ট হলো যে আসলে তাহলে বাইডেন কোন পলিসিতে আগে ছিল, এবারে এর সাথে তুলনা করেন। বাইডেনের বলেছিল মানবাধিকার আর স্যাংশন, এই দুই টুলস ইউজ করে সে আগাবে। আর ট্রাম্প এসে বলতেছে না, ওটার চেয়ে ভালো টুলস আমার কাছে আছে, এটাও একই টুলস তত্ত্ব। সেই টুলস তত্ত্বটা হচ্ছে আমরা ট্যাক্স ধরবো, এই হলো তফাৎ। এখন পর্যন্ত ইয়ের পলিসি একটাই, ট্রাম্পের পলিসি হলো যে ট্যাক্স ধরবো, এই হচ্ছে তফাৎ। ওকে, ট্যাক্স দেবো, তাতে কি হয়েছে? বড়জোর আমাদের গার্মেন্টসের উপর চাপ সৃষ্টি করেছেন, আর আমাদেরকে সয়াবিন খেতে বাধ্য করছেন, আমেরিকান গম খেতে বাধ্য করতেছেন, আমেরিকান জ্বালানি তেল কিনতে হবে আমাদেরকে এখন আমেরিকার কাছ থেকে। দাম বেশি হোক কি কম হোক কিচ্ছু এসে যায় না, গ্যাস এই জ্বালানি ফালানি সব আমেরিকা থেকে কিনতে হবে। এই হচ্ছে ট্রাম্পের পলিসি। এর সুবিধার দিকটা হলো সে ততই আবার ইন্ডিয়াকে কোনো ফেভার করতে রাজি না। বাংলাদেশের প্রোডাক্ট থেকে ইন্ডিয়াতে আমি হেল্প করতে পারি না, তোমাকে আমি হেল্প করে আমার লাভ কি? এই হচ্ছে ট্রাম্পের পলিসি। এই জন্য ট্রাম্প এটা করবে না, উল্টা এই যে ইয়ের উপরে চাপ দিছিল রাশিয়া থেকে তেল ইন্ডিয়ার উপরে, যে তুমি ইন্ডিয়া থেকে তেল আনতে পারবা কি পারবা না। তো ফাইনালি এখন একবার বলে যে হ্যাঁ রাশিয়া থেকে তেল আনা বাদ দিছি, আবার শুল্ক কমাই দাও, এগুলোর মধ্যে চলতেছে জিনিসটা। অর্থাৎ মূল জিনিসটা হলো শুল্ক শুল্ক শুল্ক, ট্যাক্স আর কি, বাংলায় বলে ইংরেজিতে বলে ট্যাক্স। সো ট্যাক্স হচ্ছে ট্রাম্পের পলিসি। সো ট্রাম্পের ট্যাক্স পলিসিটা দিয়ে আবার এটার মানে হলো এর সাথে বাংলাদেশের রাজনীতিতে বা নির্বাচনে ইনফ্লুয়েন্স করবে, এইটা ট্রাম্পের কোনো এজেন্ডাই না। ক্লিয়ার? সো বাংলাদেশে ইলেকশনের উপর প্রভাব ফেলেই এই যে তারেক ধরে নিছিল, এই জন্য ইন্ডিয়ার সাথে হাত না ধরে ক্ষমতা দেওয়া হবে না, এই যে বোকার বুদ্ধিটা তার মাথায় ঢুকিয়া গেছে, এইটা দিয়ে এখনো পর্যন্ত করে খাচ্ছে। এবং ট্রাম্প তারেক বোকার মতন সর্বশেষ এই যে বটিকাটা গেল, তিতা বটিকাটা গেল যে হাসিনা ছেলে মাইয়ারে সে দেশে ফিরে আবার আওয়ামী লীগের জায়গায় তুলতে সে সাহায্য করবে। এটা কত ধরনের বোকার কাণ্ড হয়েছে বোঝেন এখন। সো তাহলে আমেরিকা গেল, চীন গেল। চীনের ব্যাপারটা হলো চীন কখনো এরকম ডাইরেক্ট ইনফ্লুয়েন্স করে না। চীনের তত্ত্বটা পলিসিটা সোজা, আমার হলো যখন যে ক্ষমতা আসবে তার সাথে কাজ করবে, তার সাথে খাতিরদারি করে, সে যদি ঘুষ খায় আর বেশি করে ঘুষ দিয়ে কাজ নিব, এই হচ্ছে চীন পলিসি। কিন্তু ওই দেশের রাজনীতিতে আদ্য করেন না, এটা আমার কাজ না। এটা হচ্ছে, আর যে বিরোধী দলের ছিল আমি দেখতে পারি না কি পারি না, ছেড়ে যায় না। দেখেন জামাতের সাথে তার খাতির বাড়তেছে কিরকম। জামাতের ওই যে যেদিন ইশতেহার প্রকাশ চায় না, আর কাউকে দেখা না গেল, চাইনার রাষ্ট্রদূত যখন হাজির প্রমিনেন্টলি দেখা যাচ্ছে তাকে, ও এগুলা করবে, এগুলো হচ্ছে তার স্টাইল। কিন্তু কখনোই বাংলাদেশের রাজনীতিতে হাত ঢুকাইতে পারে না, আমার পোষায় না, এটা আমার কাজ না। এগুলা আমেরিকানদের দুনিয়াদারি একরকম, আমার দুনিয়াদারি আর হচ্ছে চীনের পলিসি। ফলে চীন কখনোই ইয়ের ভিতরে সরাসরি রাজনীতির ভিতরে হাত ঢুকায় না, ইলেকশনের ভিতরে হাত ঢুকায় না। কিন্তু যে জিতে যাবে ও কিন্তু তার সাথে কাজ করবে, তার খুবই কাজের লোক হয়ে যাবে, এরপরে কোনো সন্দেহ নেই। কাল যেদিন এনসিপি ক্ষমতায় আসে, সে এনসিপির সাথে সবচেয়ে ভালো কাজ নেবে। সো এই দুটো বাদ গেল, আর বাকি থাকলো ইন্ডিয়া। ইন্ডিয়া তো গেল, তার পিঠে আমেরিকা হাত রাখছে কি রাখছে না কিচ্ছু এসে যায় না, এটা তো ফকিরনি। ওর তো আরেকটা দেশকে ইনফ্লুয়েন্স করার মতন কোনো মনোদি নেই। আগের দিনে ইয়েতে বলেছি, আরেকটা দেশকে ইনফ্লুয়েন্স করতে পারে কেন? একটা দেশ আরেকটা দেশের উপর ইনফ্লুয়েন্স করতে পারে তখনই, একটা স্থায়ী খুবই স্ট্রং ইনফ্লুয়েন্স তৈরি করতে পারবে তখনই যখন সে আরেকটা দেশকে বিনিয়োগ লোন দেওয়ার মতন ক্ষমতায় গেছে। এইটা হচ্ছে চিহ্ন। এই বিচারে ইন্ডিয়া এখনো পর্যন্ত কোনো পরাশক্তি, এরকম কোনো শক্তি হয়ে ওঠে নাই। ফলে তার পক্ষে বাংলাদেশের উপরে এই প্রভাব রাখা, ন্যাচারাল প্রভাব বলতে যা বোঝায়, হেজিমনি ওই হেজিমনি গুলো রাখতে পারবে, ছাত্রামি গুলা করতে পারবে। দুটা রয়্যাল লোক পাঠাবে, দুটা ওর সেক্সুয়াল ছবি কালেক্ট করে রেখে ওকে ব্ল্যাকমেল করতে থাকবে, এগুলা পারে সে। কিন্তু এগুলা যে যার ইনফ্লুয়েন্স আছে, চাইনিজদের তো এগুলোর দরকার পড়ে না, আমেরিকানদের তো এগুলোর দরকার পড়ে না। তাহলে উল্টাটা হলো, ওই আমাদের একটা নায়িকাকে নিয়ে গিয়ে এগুলো ছবি তুলে রাখবে, রেখে আপনাকে ব্ল্যাকমেল করবে। এটি ইন্ডিয়ান, এই যারা ব্ল্যাকমেল করে এভাবে বুঝতে হবে যে তাদের আরেকটা দেশের উপরে প্রভাব রাখার মতন কোনো মুরদ নাই। মুরদ নাই বলে এই মেয়ে পাঠায় কাণ্ডগুলা করে, ছ্যাঁচনামি গুলা করে ওরা আসলে। ওকে, তাহলে
আমরা কি দেখলাম এই দুইটা দেশের এবারের ইলেকশনের কোনো প্রভাব নেই। আমরা প্রভাব বলতে যেটা বুঝি ইন্টারভেন্স, বাহার ঢুকানো, যা মন চাই করা, দলটাকে টাকা পয়সা দেওয়া, এগুলো কাজ চীন বা আমেরিকার কাজ এইবার নাই। আর দিনকে দিন অন্তত ট্রাম্প আছে, যতদিন প্রেসিডেন্ট আছে ট্রাম্প 28 সাল পর্যন্ত, এই 28 সাল পর্যন্ত বাংলাদেশের পরে আমেরিকার প্রভাব এরকম নাই। ওকে, একটু খালি বলে নি, তাহলে কি আমেরিকার কোনো প্রভাব নেই? আছে। এবারকার বিশেষ কিছু অ্যাসাইনমেন্ট নিয়ে আসছে এবারকার নতুন রাষ্ট্রদূতটা, কিন্তু সেটাও ট্যাক্স কেন্দ্রিক। ঠিক আছে, সেটা হলো দেখুন আসার পরে সে লম্বা সময় নিয়ে পোর্ট ঘুরে বেড়াইছে, কি কি আমেরিকান মালামাল আসে সেগুলো একটু হাতায় টুতা নিয়ে সে যে ট্যাক্সের ব্যাপারে ইন্টারেস্টেড লোক, এটি যে তার ব্যবসা, এইটা সে প্রফেশনাল জানিবা একদিন পুরা চিটাং পোর্ট ঘুরে আসছে। এটা আপনারা দেখছেন, আপনার সংবাদে ওটা ছাপা হয়েছে আমাদের নিউজ পেপার এগুলোতে। ওকে, নতুন যেটা আছে তাহলে এই যে তেল কেনার জন্য, গ্যাস কেনার জন্য ইনফ্লুয়েন্স করতে হবে। আর ইনু সাহেব মনে করছে আমি এত বড় খেদমতগার আমেরিকানদের, হ্যাঁ আমি কিছু করতে পারলাম না, আমি এত কিছু দিতে চাই, তুমি ট্রাম্প মিয়া নিতে চাও না, এটা কোনো কথা? তো সেই হিসাবে ইনুস ডালা সাজায় নিয়ে এখনো বসে আছে, সেটা হলো আরাকান করিডোর। কিন্তু এখনো পর্যন্ত ট্রাম্প ওইসব দিকে ইন্টারেস্টেড না, আমেরিকার ট্রাম্প ওটাতে ইন্টারেস্টেড না। আরেকটা কথা বলে রাখি, এই রাষ্ট্রদূত গুলাও কিন্তু আসলে আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কদের ভিতরে চিন্তা আছে যে আমরা আরাকান দিলে নেয় না কেন, কিন্তু ট্রাম্প বলে যে ওইগুলোতে আমার আগ্রহ নেই। কিন্তু ওই থিঙ্ক ট্যাঙ্কের প্রভাব কিন্তু এমবাসিতেও থাকে, কিন্তু সার্ফেসে নাই ওটা, এই হচ্ছে প্রবলেম। তো সেগুলো নিয়ে কতটা ইউনূস সাহেব ওটা হাজির করতে পারবে, এদেরকে ইনফ্লুয়েন্স করতে পারবে, কিন্তু ইনফ্লুয়েন্স যতই করুক, যখন সার্ফেসে উঠে যাবে আমেরিকান পারমিশন লাগবে, গভর্নমেন্টের পারমিশন লাগবে, তখন দেখে ওটা পোতায় গেছে। তাহলে সবকিছুকে এখন আসতে হবে ট্যাক্সের মোড়কে। সেই ধরনের কিছু কাজ করার চেষ্টা, এজেন্ডা এখনকার রাষ্ট্রদূতের আছে, কিন্তু সেইটার জন্য ইলেকশন না, এটা টু মাচ। ক্লিয়ার? এক কথায় ট্রাম্পের নির্বাচন পর্যন্ত কোনো ইনফ্লুয়েন্স না, ট্যাক্স রিলেটেড আছে কিছু কিছু জায়গায়। ঠিক যেমন জামাত ক্ষমতায় চলে আসলে আমেরিকানদের রিয়াকশন কি হবে, এটা জানাটা একটা দরকার ছিল। সেই জন্য বাংলাদেশের খ্রিস্টান কমিউনিটি এটা ঘুরাই ফিরে কায়দা করে ওই যে ভিডিওটা বানাইছিল তারা, সেটাই তারা কেউ ফাঁস করেছে, ফাঁস করে সেটাতে প্রমাণ হচ্ছে কি, ওখানেও যখন জিজ্ঞেস করতেছে ওরা আমেরিকান সেই বক্তাকে, সম্ভবত কোন একটা সেক্রেটারি হবে তাদের রাষ্ট্রদূতের, মানে মিনিস্ট্রি এম্বাসির সেক্রেটারি, এম্বাসি জানেন আপনারা অন্তত 4-5টা সেক্রেটারি থাকে, 5 সেক্রেটারি থাকে, অনেকগুলো থাকে। তো তাদের একজনকেও জবাব দিচ্ছিল, এইটাই বলে যে ও জবাবগুলো দিচ্ছে যে কেন আমরা ট্যাক্স ধরবো, ট্যাক্স ধরে জামাতকে কায়দা করালাম, মানে জামাতকে বাধ্য করার মতন আপনার হাতে কি টুলস আছে, এটি সে জিজ্ঞেস করতেছিল। তো সেখানেও দেখা যাচ্ছে ওই রাষ্ট্রদূতের পক্ষ থেকে সেই প্রতিনিধিও বলতেছে কেন ট্যাক্স ধরবো আমরা, সো ঘুরে ফিরে ট্যাক্স, খেয়াল করে দেখছেন কিনা আপনারা? সো যেই প্রভাবটা আপনারা 16 সাল আগে দেখছেন বা ইভেন বাইডেনের আমলও দেখছেন, সেটা নাই এখন। সো এইটাতেই বোঝা যাচ্ছে যে আমেরিকা কতদূর কি করতে পারবে, ইলেকশনের ব্যাপারে তার কোথায় আগ্রহ থাকবে, কতদূর পর্যন্ত যাবেই না সে। এটা গেল। চীনের বলেছে সাধারণভাবে সুনির্দিষ্ট কোনো পলিটিক্যাল পার্টিকে সে কোনো হেল্প করবে না বা ইন্টারফেয়ার করে না সে রাজনীতির মধ্যে। সো এই খেসনাটা করবে বারে বারে, এটা আগেও করছে এখনো করছে। কতদূর গেল এইটা গেল ওদের অ্যাচিভমেন্ট বলতে পারেন ওরা, যে ওরা তারেকের মুখ দিয়ে বলাইতে পারছে যে আচ্ছা ঠিক আছে, জয় পুতুল দেশে ফিরতে পারবে। ঠিক আছে, ওকে, তাহলে এই 3টা প্রভাব আমরা কম বেশি জানলাম। এখন ফাঁক দিয়ে আরেকটা কেউ কেউ বলতেছে তারেক দায়িত্ব নিয়েছে, আগে সে ক্ষমতা যাবে, ইন্ডিয়ানরা সাপোর্ট দিবে, তারপরে সে 1-1.5 বছরের মধ্যে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করবে, এইটাও একটা জিরো প্রসব করবে। প্রথম কথা গেল তারেক ক্ষমতা আসতেছে না বলে আমার অ্যানালাইসিস, ব্যাখ্যা, হোয়াট এভার আমি মনে করি এগুলো একটা তো প্রথম চেয়ে বাদ হয়ে যাবে। ধরা যাক যদি জিতেও যায়, জিতে গেলে যেটা প্রবলেম হবে এটা হলো, কেউ যখন দুধ জোগাড় করছে নিজের বাচ্চাটা না দিয়ে কি পাড়ার বাচ্চাটা দিবে? তাহলে ক্ষমতা পাইছে তারেক, সে নিজের পার্টি না দিয়ে আওয়ামী লীগকে চাতানোর জন্য, উপরে তুলে ধরার জন্য
এই ইনভেস্টমেন্টটা খরচ করবে, প্রভাবটা খরচ করবে? প্রশ্ন আসে না। কিন্তু ইন্ডিয়ানরা মানে আমরা অগ্নিহোত্রীর পরিকল্পনা হলো, এটা তারা বিশাল অর্জন করছে, তারেককে দিয়ে বলাই ছাড়ছে। ও বুঝে না এইটা বলার কারণে আরো 10% ভোট কম পাবে তারেক। যে আমি হাসিনাকে ফেরত আনতেছি, হাসিনা ছাওয়া পাওয়াকে ফেরত আনতেছি, এটা শুনলে এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টে ভরে থাকা বাংলাদেশ আরো বেশি ক্ষুব্ধ হবে। তো তারেকের ভোট আরো 10% কমে যাবে এই ঘোষণাটার কারণে। কিন্তু এটা তারেক বুঝতেছে না, ওই যে ওর মাথায় ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স ছাড়া, না না এরাই তো আমাদেরকে এই যে জঙ্গি আমরা আনছিলাম, ভুল করে আনছিলাম, জেএমবি তো বিএনপি আনছিল, কথা তো মিথ্যা না। মাইরে গেছে টাকা রাখারটাতে জেএমবি করছিল, এটা তো তারেক চাইলে অস্বীকার করতে পারবে না। 10 ট্রাক ইয়ে, তারপরে এই যে গ্রেনেড হামলা, আপনারা সরকারের একটু ফলে এক ধরনের দায়িত্ব তো আছে। আপনি ধরেন সরাসরি গ্রেনেড হামলার সাথে আপনি জড়িত না, মানে ধরে নিলাম, কিন্তু গ্রেনেড হামলার প্রসঙ্গে এটাকে অ্যাকশনে কি গেছেন আপনি? আমাদের জজ মিয়া নাটক বানায় রাখছে, এটা কোনো কথা হইলো? আপনি তো পাল্টা অ্যাকশন নিয়ে দেখাবেন যে আপনি এটা সহ্য করেন না, পছন্দ করেন না, আপনার সাথে সম্পর্ক ছিল না, আপনি এগুলো কিছুই করলেন না। সো এই 3টা কারণকে তো আপনাকে বেচবে ইন্ডিয়া আপনার বিরুদ্ধে। এখন ঠেকাই পড়ছে তাই হয়তো আসতেছে। আর এখন এই ইস্যুগুলো তো কখনোই বাংলাদেশের মানুষ গ্রহণ করে নাই। এইটার জন্য তো কখনো বাংলাদেশের মানুষ বিএনপিকে দোষারোপ করে নাই। তাহলে আপনার ভয়টা কিসের? যেখানে হাসিনা নাই, আপনার তো উচিত ছিল পুরো বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টটাকে ধারণ করা, ধারণ করে ক্ষমতায় দাঁড়ায় যাওয়া। তাহলে আপনি হইতেন আজকে সবচেয়ে ব্লু আইজ বয়, বাংলাদেশ সব মানুষের চোখে সবচেয়ে গ্রহণযোগ্য দল হতে পারতো এটা। কিন্তু তারেকের স্টুপিডিটির কারণে, ইন্ডিয়ানদের ফেরে পড়ে যাওয়ার কারণে, যেহেতু পুরানাটা যোগাযোগ আছে, এই 17 বছর শুধু হাসিনাই শাসন করছে ব্যাপারটা এরকম না, এই 17 বছর তো আসলে ওই মাথুরেরা, ওই রয়ের লোকেরাই তো আসলে তারেককে কন্ট্রোল করে গেছে, ইনফ্লুয়েন্স করে গেছে, আর তারেক ওইটাই ইনফ্লুয়েন্স বসে বসে খাইছে। তাহলে এখন দাঁড়ালো কি? তারেক বিপদে পড়ে আছে, আরো বিপদে পড়লো বিশেষ করে, এবং তার ক্ষমতায় আসার সম্ভাবনাটাকে নিজেই আরো কমাই দিলে। সার কথা তাহলে দাঁড়ালো, এইবারে ইলেকশনে এই 3টা দেশের কোনো ইনফ্লুয়েন্স তারেকের ভাগে জুটতেছে না, আর এই 3টা দেশের কোনো ইনফ্লুয়েন্স নির্বাচনে খাটতেছে না। তবে ইউনূস সাহেবের চেষ্টা আছে এইটাকে কতটা আমেরিকান পদতলে নামাই দিয়ে সেখানে একটা ক্রেডিট নেওয়া যায়, আর নিজে একটা প্রেসিডেন্ট হয়ে যাওয়া, সে খায়েশ তার আছে। কিন্তু এটাও যে খুব ভালো কাজ করছে এরকম না। দাম করে একটা কথা বলে রাখি, ইউনূস সাহেব এই জিনিসগুলো বিক্রি করতে পারবেন না। কেন পারবেন না, কি করে পারবেন না, এটা পরে আমরা দেখবো, এটা নিয়ে আজকে সাবজেক্ট বানাবো না। কিন্তু খালি একটু বলে রাখি, ইউনূস সাহেব যেটা ভাবছিল যে একদিন যায় আমার কি লাভ, আমার কি লাভটা বের করে নিয়ে যাবো এখান থেকে, আমি মনে করি উনিও পারবেন না। 12 তারিখ ইলেকশনের পর থেকে উনি এটা থেকে আউট হতে থাকবেন, এখন দিনকে দিন বাইরে হয়ে যাবেন উনি। ওনার যে পরিকল্পনা, স্বপ্ন, খায়েশ, যা যা কিছু ছিল, এটা একদম একটা বিগ জিরো হয়ে যাবে 13 তারিখের পর থেকে। আফসোস করবেন উনি যে কোন ভুলটা করলাম, আমি কি বেশি করে আমেরিকানদের দালালিতে গেছি সেই জন্য প্রবলেম হইলো, শুনে চিন্তা করবে। কিন্তু এর ফাঁকে এখন একটা কথা বলবো, তাহলে একটু আগে যেমন তুরস্ক ছিলাম, ওই ঘটনাটা কি? এখন আপনাদের তুরস্ক সম্পর্কে যতই ধারণা থাক না কেন, বিশেষ করে যারা ইসলামী রাজনীতি চিন্তা করেন, তারা তুরস্ক যে চোখেই দেখেন না কেন, সেই চোখ দিয়ে দেখলে এই জিনিসটা বুঝতে পারবেন না। এটা এক পাশে সরা একটা হবে, পরে আবার ওই জামা পরে নিয়েন, অসুবিধা নেই, কিন্তু আমি এতক্ষণ যখন বলবো সেই সময়টা একটু জামাটা খুলে রাখতে হবে আপনার। কেন? এই পার্টটা আপনারা বেশিরভাগই কেউ খেয়াল করেন না। অনেকটা যেহেতু আপনাদের যে ইমাজিনেশন, যে ধারণা, তার সাথে এটা মিলে না, সেই জন্য। তুরস্ক মানে হলো আমেরিকা। কি করলাম আমি, কিরকম সূত্রে? তুরস্ক মানে আমেরিকা, মানে আমেরিকানদের যা কিছু অস্ত্র, আমেরিকানদের সবচেয়ে বড় একটা ইকোনমিক প্রবলেম হলো এই পর্যন্ত সে যা যা কিছু অস্ত্র বানাইছে, এই অস্ত্র বানানোর পরে তার গবেষণা থেকে শুরু করে যা যা কিছু খরচ গেছে, এটা যুদ্ধ লাগতেছে না যে কোথায় যুদ্ধ করতেছি ফলে খরচটা পোষায় যাবে, কোন রিটার্ন আসতেছে না। তো ফলে অস্ত্রটা কাউকে বেচা যায়, যদি অস্ত্র বেচা একটা ভালো ব্যবসা,
খরচ কমানোর দিক থেকে না, প্রফিটের জন্য না, তার থেকে বেশি রাষ্ট্রের উপরে চাপ পড়তেছে, মিলিটারি বাজেট বেড়ে যাচ্ছে। তাহলে এটা কমানোর একটা উপায় হলো অস্ত্র যদি বেচায়, যাকে তাকে বেচা যাবে না, তাকেই বেচা যাবে যে আবার আপনার স্ট্র্যাটেজিক্যাল অ্যালায়েন্স, নাহলে তো অস্ত্র বেচা যাবে না। আপনার অস্ত্র আর চীনা অস্ত্রের মধ্যে দ্বন্দ্ব লাগতেছে, আপনি F-16, আমেরিকানরা F-16 বেচবেন, কাকে বেচবেন না? রাশিয়ানদের যারা একই মানের বা অন্য কোনো অস্ত্র যারা পাইছে কিনতেছে তাদেরকে বেচা যাবে না। এবার যেমন আছে আপনার, ওটা হিসেব করে স্ট্র্যাটেজিক্যালি হলে বেচবে, হচ্ছে সার কথাটা। এইটা করতে গিয়ে এইবার থার্ড একটা পয়েন্ট আবিষ্কার হয়েছে। কি পয়েন্ট? আমেরিকান অস্ত্রের দাম বেশি, রাশিয়ার সাথে তুলনা করেন 1:10। আমেরিকান রাশিয়ানদের হেলিকপ্টারের ব্যাপারে রাশিয়ানদের অস্ত্রের হেলিকপ্টারের তুলনা হয় না। রাশিয়ানদের একটা হেলিকপ্টারের দাম যদি 1 টাকা হয়, আমেরিকানদের হেলিকপ্টারের দাম মিনিমাম 10 টাকা, 10 গুণ। রাশিয়ানরা করছে কি, এই হেলিকপ্টার বানাইতে গিয়ে অনেক জিনিস রাখছে ম্যানুয়াল, ইচ্ছা করে। যত ম্যানুয়াল রাখে, খালি পাইলটকে একটা ভালো ট্রেনিং দিয়ে এটা অনেক কাজ করে, আর ওইটার কারণে দামটা কমে যায়। রাশিয়ানরা ওদিকে জোর দিচ্ছে। এই জন্য আমরা যতটা বাংলাদেশে দেখবেন যতগুলো হেলিকপ্টার আছে আমাদের, তার বেশিরভাগই রাশিয়ান। বোধহয় 1% আমেরিকান হেলিকপ্টার নেই। বেল হেলিকপ্টার, আমেরিকান হেলিকপ্টার নেই, রাশিয়ান হেলিকপ্টার আছে। আমরা যতগুলো হেলিকপ্টার নিয়ে মিশনে গেছি, প্রত্যেকটা হেলিকপ্টার রাশিয়ান হেলিকপ্টার। ওরা বোধহয় বলে M8, এটা হলো সবচেয়ে সস্তা, কম পয়সা, প্যাসেঞ্জার ক্যারিং এর জন্য মূলত ব্যবহার হয়। এবার আসেন M8 আছে, M17, এইটা হলো সবচেয়ে ভালো, 2 ডানাতে একদম বোমা টোমা লাগানো আছে, বুঝতেই পারেন, অ্যাটাক হেলিকপ্টার বলে এটাকে। এরপরে আছে 25 আছে, এরপরে M35 বলে তো কোনো কথাই নেই, সবচেয়ে এইটা ইকুইভ্যালেন্ট টু আমেরিকানদের ওই যে যেটা E-130 যেটা বলে C-130, C-130 বলে যে প্লেন আছে, আমেরিকানদের প্লেনের সমতুল্যটা বানাইছে হেলিকপ্টার, রাশিয়ান হেলিকপ্টার। প্লেনের সমস্যা হলো প্লেন দৌড়াইতে হবে, একটা ভালো হেলিপ্যাড লাগবে, মানে রানওয়ে লাগবে, হেলিকপ্টার না। আর হেলিকপ্টারের সুবিধা হলো স্ট্রেট, ভাসতে 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 মাটি ফেরানো, ফলে রানওয়ে দরকার নেই, এটা সুবিধা আছে। তো রাশিয়ানদের সেই ব্যাপারে সবচেয়ে সুবিধা হলো এই M35 হেলিকপ্টার, কিন্তু হেলিকপ্টার হলে এবার নামতে পারে, তুলনায় লাগে। আমেরিকান তখন আবার কায়দা কায়দা করছে যে C-130 বানাইছে সবচেয়ে শর্টেস্ট রানওয়ের মধ্যে নামতে পারে। কম্পিটিশন আছে, কম্পিটিশনের এফেক্টিবিলিটি আছে। তাহলে রাশিয়ানদের এই দুটো হেলিকপ্টার হলো সবচেয়ে বোমা বহন করে গিয়ে মেরে দিয়ে আসা, আমাদের অ্যাটাক হেলিকপ্টার বলে। সবচেয়ে বেশি পপুলার আমি দেখেছি আফ্রিকাতে, উগান্ডা যেই পরিমাণে এগুলো কিনছে, এগুলো একসময় যুদ্ধ খুব কাছ থেকে মানে কি একেবারে মনে হয় যে আমার ঘরের ভিতরে ল্যান্ড করছে ওরা। পুরা আমার অফিসের চারপাশে পুরা উগান্ডান এই অস্ত্র নিয়ে এসে ওরা ইউজ করছে, এমন একটা দেখার সুযোগ হয়েছে, আমি ওইদিকে যাচ্ছি না। ওকে, এই M8 হেলিকপ্টারে ভর্তি বাংলাদেশ, এখানে কথাই বলছো। এর তুলনায় যে কোনো বেল হেলিকপ্টার, আমেরিকান বেল হেলিকপ্টার, এই যে বলো 1:10 দামের এরকম। তাহলে এখন আসেন যেটা মূল তর্ক, কেন এদিকে নিয়ে গেলাম আপনাদেরকে। আমেরিকান তখন দাম কমানোর যেটা উপায় বের করছে, সেই উপায়টা হলো এটাকে আমরা বলি স্পেয়ার সাধারণভাবে। আর যত বেশি যন্ত্রপাতি, যন্ত্রাংশ থার্ড কান্ট্রিতে তৈরি করা যায়, যেখানে লেবারটা তুলনামূলকভাবে সস্তা। আবার খেয়াল রাখেন, এইসব যুদ্ধ অস্ত্র কিন্তু হালকা টেকনোলজি না, হাই টেকনোলজি। ফলে হাই টেকনোলজিকে হ্যান্ডেল করার মতো না দেশ হতে পারে তুরস্ক। এইখানে তুরস্কের সাথে আমেরিকানদের বন্ধুত্বটা। আমেরিকানদের দরকার হলে এটার দাম খরচ কমানো, আর তুরস্কের দরকার এই ফাঁকে আমি একটা ক্যাপেবল দেশ হিসেবে তৈরি করতে হাজির হইতে পারো। এই সম্পর্কটা তৈরি হয়েছে 2015 সালের পরে। বহু খারাপ খারাপ সম্পর্কের ভিতর দিয়ে এটা তৈরি হয়েছে, কিন্তু আগে বহু খারাপ হতে গেছে, কারণ এটা ওবামার আমল ছিল।
ওবামার আমলে সে তুরস্কের ভিতরে কু করতে গেছিল সেটা, এই কু করতে গিয়ে পরে একটা নাকে ঘর দিয়ে মাপ টাপছে, আচ্ছা ভাই যা হয়েছে হয়েছে, আসো এখন নতুন ধান্দা করছি, এইখানে যাইতে হয়েছে। সে একটা লম্বা ইতিহাস, আমি ওদিকে এত ডিটেল যাচ্ছি না। এটা তুরস্ক অনেকটা নাকে ঘর দিয়ে আমেরিকাকে যখন বাধ্য করছে রাজি করতে, দেন তারা এই সম্পর্কে এই যে আমার তার স্পেয়ার বানিয়ে দেওয়া, এই যে ড্রোন, এখানে তুরস্ক হচ্ছে ড্রোন, কিন্তু এগুলো সব আমেরিকান জিনিস আসলে। তাহলে ক্লিয়ার, তুরস্ক থেকে যখন শুনবেন যে বাংলাদেশ কোনো আর্মস কিনতেছে, শিওর থাকবে ওটা অরিজিনালি আমেরিকানদের। ঠিক ক্লিয়ার। আমরা পাকিস্তান থেকে কোনো অস্ত্র আনার চেষ্টা করছি, ওটাও চাইনিজদের পাকিস্তানে বানানো না। তুরস্কের সাথে আবার ঠিক ওরকম না সম্পর্কটা, যে সস্তায় বানাতে হবে না। এটা হচ্ছে অনেকটা, আচ্ছা ঠিক আছে পাকিস্তানকে দিছি আমরা একটা, ওখানে একটা ফ্যাক্টরি আছে, ওদেরটা কিনো, আচ্ছা তোমরা, এটা তোমাদের ইচ্ছা, তোমরা পাকিস্তান থেকে কিনবা না সরাসরি চীনের কাছ থেকে, এটা তোমাদের ইচ্ছা। তোমরা যদি মনে করো পাকিস্তানের সাথে একটা আলাদা সম্পর্ক করবো, পাকিস্তানের কিনে কিনো, অসুবিধা নেই। ফলে ওইটা ঠিক ওরকম না, পাকিস্তান থেকে কিনলে দাম কমাবে এরকম না, ওটা আবার আরেকটা ভার্সন, ওটা একই ওই ওই যে J-17 যেটা বিমানের কথা বলা হচ্ছে, এইটা পাকিস্তানি ভার্সন একটা আছে, আর অরিজিনাল চাইনিজ ভার্সন আছে। আর কোনটা কিনে এটা আপনি ইউজ চলছে। অনেকে ধারণা প্রচার করার চেষ্টা করে যে এই ভার্সনটা কেবলমাত্র পাকিস্তানি বানাইছে, অ্যাজ ওটা পাকিস্তানের বিমান না, এটা অতিরিক্ত পাকিস্তান প্রীতি দেখান আপনারা, আসলে ওটা সত্যও না এমনিতেই। আচ্ছা, তাহলে মূল তুরস্কের সাথে আমেরিকার সম্পর্কের বিষয়টা ব্যাখ্যা করার জন্য এত কিছু বললাম আমি। এখন আসেন, এই তুরস্কের বিমান কেনার জন্য আমাদের ইউনূস সাহেব প্রচন্ড আগ্রহী। ওনাকে তো ক্রেডিট দেখাতে পারে না আমেরিকার কাছে, দেখছ তোমার অস্ত্র বেচতে দিচ্ছে, 110 টাকা। তো তাহলে এইবার ক্লিন্টন ফান্ডের টাকা জমা হতে গেল। এইটার কারণে দেখবেন যে টিআরটি ওয়ার্ল্ডের এই যে পত্রিকার রিপোর্ট গুলার ভিতরে এই ইনফ্লুয়েন্সটা আছে, কিন্তু গন্ধ শুকতে পারবেন, গন্ধটা কেমন যদি জানা থাকে তাহলে শুকলে বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে তুরস্ক কি বাংলাদেশের রাজনীতি ইনফ্লুয়েন্স নির্বাচনে? ওটা বড় স্যার, ইউনূস সাহেবকে ধরে যদি এটা বিক্রি করা যায় বেশি, কেন ওদিকে তাকে কম্পিট করতেছে চাইনিজ আর্মসের সাথে, এই ফলে দুই ব্যক্তিগতার কম্পিটিশন টাইপের, ঠিক আছে। এটার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক, বাংলা কথাটা বলে দিলাম। তুরস্ক কি এবার প্রত্যেক পার্টিকে চাঁদা দিচ্ছে? না ভাই, অর্থ দিচ্ছে নামতে পারে না এখন ওরা, আর পলিটিক্যাল পার্টি জানেই নেই ভিতরে সম্পর্কগুলো কি, ওটুকু স্টাডি করার মতন লোক কোনো পলিটিক্যাল পার্টির ভিতরে নেই। এটা আর এক প্রবলেম। আমরা এই মফস্বলী থেকে হচ্ছে আমাদের রাজনীতি, হ্যাঁ না ভাই টাকা দিবে, দেখেন পলিটিক্যাল পার্টি তো ওইটুকু দিয়ে চিন্তা করে, ও তো মূলত নয় যে গ্লোবাল রাজনীতিটা কিভাবে চলতেছে এই সম্পর্কে দুনিয়াদারি একটু খবর রাখি। ফলে তুরস্কের আগ্রহটাও তো সে বলতে পারবে না, কেন আগ্রহ, কতটুকু আগ্রহ, কার বেশি এটা যাবে না। ক্লিয়ার এবার? কিন্তু দেখেন প্রথম চোটে তুরস্কের কাছ থেকে বোধহয় কিছু ড্রোন কিনছি আমরা, কিন্তু ফাইনালি এখন কি হলো, চাইনিজের ড্রোনের ফ্যাক্টরি বাংলাদেশ বানিয়ে দিয়ে গেছে, বুঝছি এবার? এখন তার কি কোনো ইনফ্লুয়েন্স নির্বাচনে আছে? না, জিরো। ক্লিয়ার এবার? আন্দাজি ভূতের ভয় করেন না, যে সবগুলো যে আমেরিকা চীন এরা সব এই ভূরাজনীতি বুঝছেন না, ভূরাজনীতি শেষ করে দিলা। এই জন্য আমি আপনাদেরকে একটা সহজ সূত্র দিচ্ছি, যে লোকটা তার লেখার ভিতরে ভূরাজনীতি লিখবে বুঝবে যে সেই লোকটা একটা গাধা, তার ন্যূনতম চিন্তা অস্বচ্ছ, জানা নেই। ভূরাজনীতি শব্দটার মানেই হলো যে একটা জিনিস বুঝে না, ওই জিনিসটাই ভূরাজনীতি। আর ভূরাজনীতি বলে কোথাও কিছু নাই, ইভেন কিছু গাধা ওয়েস্টেও আছে, তারাও জিনিসটা ব্যাখ্যা করতে পারে না, ভূরাজনীতি শব্দটা ইউজ করছে। বাবা আজকাল এটা ইন্টারনেটের যুগ, সার্চ নিজেই তো করতে পারেন, নিজে সার্চ করে দেখবেন ভূরাজনীতির শব্দটা আবিষ্কার হয়েছে, চালু ছিল 1940 সালের দিকে, সেকেন্ড ওয়ার্ল্ডের আগে। 40 কেন, তখনও ব্যাখ্যা করা যাচ্ছিল না এটা কি আসলে। সেকেন্ড ওয়ার্ল্ডের আমেরিকায় নেতা হয়ে যাচ্ছে কিনা তাও তো পরিষ্কার ছিল না পাবলিকলি, এখন না ডকুমেন্টে এক্সপোজ হয়ে গেছে, সবাই জানি সব কথা। মনে রাখবেন
আমেরিকানরা সেকেন্ড ওয়ার্ল্ডের নেতা হচ্ছে 41 সাল থেকে। তা আপনি 40 সালে জানলেন কেমনে? তাহলে 40 সালের কাহিনী ব্যাখ্যা করতে পারছেন না, যুদ্ধকে ব্যাখ্যা করতে পারছে না, যুদ্ধের অভিমুখ পরিণতি কিছু জানতে পারছেন না। যুদ্ধ শুরু হয়েছে 39 সাল থেকে। 2 বছরে আমেরিকানরা পার্টিসিপেট করে নাই, 39 করে নাই, 40 করে নাই, 41-এও করে নাই। 41 কেবল গ্রাউন্ড প্রিপেয়ার হচ্ছে, তাও আগস্ট থেকে। 42-এর 1 জানুয়ারি থেকে আমেরিকানরা পার্টিসিপেট করছে এবং সেই নেতা হয়ে গেছে সেকেন্ড ওয়ার্ল্ডের। কেন? তার কাছে যে যুদ্ধের সবার খরচ দিচ্ছে হলো আমেরিকানরা। তাহলে আপনি 40 সালে বসে দুনিয়াটাকে, যুদ্ধটাকে, তখনকার দুনিয়াটাকে ব্যাখ্যা করবেন কেমন করে? তখন এই ভূ রাজনীতি শব্দটা ব্যাখ্যা করার জন্য ইউজ করছিল। এই ব্যাখ্যাটার সবচেয়ে বড় অসুবিধার দিক হলো, ভূ রাজনীতি মানেই হলো ভূ 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 ভূগোল। কোন দেশ পার্টিকুলার ভূগোলের কারণে যে সুবিধা পায় সেটা ধরে নিয়ে এটা ব্যাখ্যা করবে। তাহলে এই ব্যাখ্যার সবচেয়ে বড় উইক পার্ট হচ্ছে যেন বা ভূরাজনীতির শব্দটা গুলো ব্যবহার করছে ওই দেশের জিওগ্রাফিক্যাল পজিশন, যেটা যেখানে তো দেশটা অবস্থিত, ওইটার কারণে যে সুবিধা পাইছে সেই জন্য এটা হচ্ছে। এছাড়া ভূরাজনীতি বলার দরকার কি, ভূ বলার দরকার কি? দেখেন এই লিমিটেশনটাই অযোগ্যতা। আসলে আসলে গ্লোবাল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার তো ভূ এর কারণে হয় নাই। আমেরিকানরা সবার খরচ যুদ্ধে দিতে পারছে, সেটা কি ভূ এর কারণে, পার্টিকুলার জিওগ্রাফির কারণে না? তো তাহলে আপনাকে ভূ রাজনীতি ব্যাখ্যা করবেন কেমন করে? এই জন্য ব্যাখ্যাটা চলে নাই। 45-এ যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, তখন 45-এর পর থেকে সবার কাছে তো ফ্যাক্টস চলে আসছে। তখন বাই দিস টাইম ওয়ার্ল্ড ব্যাংক, IMF তৈরি হচ্ছে, জাতিসংঘ তৈরি হচ্ছে। এখন ওগুলো কি ভূ রাজনীতি? এবার গাধাদের গাধামিটা ধরা পড়ছে। এই জন্য এই ধারণাটা আস্তে আস্তে হারাই গেছে। এর উপরে আবার 45-এর পরের রাজনীতি আর এক সমস্যা তৈরি হচ্ছে, কমিউনিস্টরা তৈরি করছে। এরা যদি আমাদের দোস্তই হবে, আমেরিকানরা যদি আমার দোস্তই হবে, রুজভেল্ট যদি আমার দোস্তই হবে, তাহলে এরা আবার 1949-এ গিয়ে ন্যাটো বানায় কেন? এই প্রথম রাশিয়ানরা হুঁশ করছে বা এখানে ঝামেলা আছে। তো 49 আগে 45 সাল পর্যন্ত স্টালিন তো রুজভেল্টের বগলে বগলে ঘুরতো। এই কথা শুনলে কমিউনিস্টের মুখ ঢুকবে। এটা ব্যাখ্যা করতে পারবে না, ও তো জানেই না, ফ্যাক্টসও জানে না। আজকাল ইন্টারনেটের যুগ, নিজে খুঁজে দেখলে তো পারে, তখন না জানতো না। রুজভেল্টে, এটা যদি রুজভেল্ট হয়, তার এক বগলে থাকতো চার্চিল, আর এক বগলে থাকতো রুজভেল্ট, এই স্টালিন। এটা ব্যাখ্যা করে না এখন। তাহলে কি ধরনের ঘোরের মধ্যে ছিল যুদ্ধের পরবর্তীতে? আর এই রাশিয়ার সাথে সম্পর্কটা তৈরি হয়েছে এইটাই 42-এর 1 জানুয়ারি। তো এদের কাছ থেকেও তো আপনি ব্যাখ্যা পান না এটা কি হয়েছে আসলে। ফলে ভূ রাজনীতির ধারণা দিয়ে চলছে, এটা গাধাদের ধারণা। ইভেন রাশিয়ানরাও ভূ রাজনীতি ইউজ করে নাই। কোন রাশিয়ান ডকুমেন্টে, স্টালিনের ডকুমেন্টেও ভূ রাজনীতির শব্দটা পাবেন না। তো ওরা এখন করে কি, যেহেতু তখনও বুঝে না, এখনো বুঝে না ঘটনাটা কি। এইবার 53 সালে গিয়ে রাশিয়ান ডকুমেন্টে আর এক সমস্যা তৈরি করলো। এই রাশিয়া মানে কমিউনিস্টরা একটা শব্দ ইউজ করে, সাম্রাজ্যবাদ। এটা কবে থেকে বলা শুরু করেছে সাম্রাজ্যবাদ? জানে না, নান। একটা কমিউনিস্ট জানে না যে কবে থেকে তারা আমেরিকাকে সাম্রাজ্যবাদ বলা শুরু করছে। এইটাই শুরু হয়েছে 53 সাল থেকে। 53 সালে আমেরিকাকে সাম্রাজ্যবাদ বলা শুরু হলো কেন? এই কোনো ব্যাখ্যা নেই। একদিকে আপনি 53 সালে বলা শুরু করলেন আমেরিকাকে সাম্রাজ্যবাদ, আবার তার 53 আগে পর্যন্ত স্টালিন কেন রুজভেল্টের বগলে বগলে ঘুরতো? এর ব্যাখ্যা কি? আপনি যার বগলে বগলে ঘুরতেন 10 বছর যায়নি, আপনি তাকে সাম্রাজ্যবাদ বলছেন কেন? এটা কি হলো? তার মানে আপনাদের কাছে তো সেকেন্ড ওয়ার্ল্ডের ঘটনার গ্লোবাল ব্যাখ্যা আপনার কাছে নাই। আপনার ওটা গাধা, তাহলে কমিউনিস্টের গাধা, বাকি যারা দুনিয়া তাদের আরো বড় গাধা আমি হলো ভূ রাজনীতি। অ্যাকচুয়ালি কি করছে বলতে পারছেন না। তো ওরা এখনকার রাজনীতি, যখন চীন আর আমেরিকার মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, আমেরিকা ঢলে পড়তেছে, চীন উঠে আসছে, এখনো এই জিনিসটাকে ওই ভূ রাজনীতি শব্দটা উঠে এনে ব্যাখ্যা করতেছে। এইবার বুঝছেন কত বড় গাধা এগুলা? এবং এই ভূ রাজনীতি দিয়ে এবার বাংলাদেশের ইলেকশনে বিদেশিদের প্রভাব ব্যাখ্যা করবে। বুঝা গেছে এবার সমস্যাটা প্রত্যেকে কোথায় গেছে। কেন তুরস্ক হঠাৎ করে তুরস্ক বাংলাদেশে অস্ত্র বিক্রেতা হিসেবে হাজির হয়েছে, এটা কেন? ভূ রাজনীতি ব্যাখ্যা করেন।
পারবেন তাহলে হয়েছে এবার, তাহলে আপনার কাছে না ব্যাখ্যার টুলস আছে, না বেসিক ফ্যাক্টসটা আপনার জানা আছে, দুনিয়া কোন দিকে গেছে, কেন যায় এরকম। আপনি তো এখনো এই প্রভাব প্রভাব জিনিসটাই তো ব্যাখ্যা করতে পারেন না, মানে আরেকটা দেশের প্রভাব আপনার উপর আসে কেন। হোয়াট ইজ ইনফ্লুয়েন্স? ইনফ্লুয়েন্স মানে যে বিনিয়োগ, এইটা তো আমি দাবি করেছি, আমি আপনাদেরকে শিখাইছি, বাংলাদেশে এই জন্য আছে। এখনো দুনিয়ার বহু জায়গায় বিনিয়োগ শব্দটা মানে প্রভাব মানে যে বিনিয়োগ, এটা নাই। নাই যে তার প্রমাণ কি? আমার কথাটা প্রমাণ কি? প্রমাণ হলো দেখেন, পরাশক্তি শব্দটা আবিষ্কার থেকেই বোঝা যায়। আচ্ছা, সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকার ঝগড়া, এটা কাদের ঝগড়া? পরাশক্তির ঝগড়া, বুঝছো না? পরাশক্তি। আচ্ছা, পরাশক্তি জিনিসটা কি? পরাশক্তি মানে অ্যাটলিস্ট একটু বুঝছি, এটা মিলিটারি গঠিত ব্যাপার স্যাপার। ও আচ্ছা, তাহলে প্রভাব জিনিসটা হলো মিলিটারি, বুঝছেন না? তাহলে এক দেশ আর এক দেশের উপরে প্রভাবটা বিষয়টা আপনি ব্যাখ্যা করেছিলেন সামরিক বিষয় দিয়ে, এখনো বলতেছেন যে না, রাশিয়া আমেরিকার সাথে চীনের ঝগড়াটা সামরিক না, তাহলে কিসের? এখন আসছে না, প্রভাব কথাটা পুরো জোর দিচ্ছে না যে ভালো, তার প্রভাবের ভিত্তি কি? এখন আপনি আমার এতবার করে বলার জন্য বাধ্য হয়ে বলছে, ও আচ্ছা বুঝছি, চীনা বিনিয়োগ। হ্যাঁ, বেল্ট রোড চায়না বেল্ট রোড প্রজেক্ট বানাইছে, লাইন আসতেছেন, কিন্তু তারপরেও আবার ঘুরে ফিরে আবার না, এটা কিন্তু ভূ রাজনীতি। এবার গাদামিগুলো বুঝতে পারতেছেন? আর কমিউনিস্টরা কি বলবে, যারা সাম্রাজ্যবাদ কেন বলছিল আমেরিকাকে, তাই ব্যাখ্যা করতে পারে না আজ পর্যন্ত। আনুমোহনের ব্যাখ্যা নিয়েছে লগ্নি পুঁজি আর এক গাধা। লগ্নি পুঁজি কথাটা লেনিন ব্যবহার করছিল তার সাম্রাজ্যবাদ বইয়ের মধ্যে 1916 সালে। এইটার সাথে এতদিন পরে, বিশেষ করে 40-এর দশকে এসে এর কোনো প্রভাব নেই এর মধ্যে। তারপরে দেখেন লেনিনের যে ধারণা, লেনিন লগ্নি পুঁজি বলতে চাচ্ছে কি ক্যাশ টাকা। 16 সালে সে ব্যাখ্যা করছে, আসলে তো পারছে, তো আসলে কথা ঠিকই তো ছিল, কারণ 16 সাল মানে হলো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের মাঝের সময়। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এই যে দেখেন এই সময়টা, এই সময়ই 14 সাল থেকে হোল ইউরোপ, যারা কলোনি মাস্টার ছিল, দুনিয়া নেতা ছিল সেই সময়, তারাই এবার পুঁজির সংকটে পড়ছে। যুদ্ধে ক্ষেত্রে যে 14 সালে যুদ্ধ করতে গিয়ে, তখন সে আমেরিকার কাছ থেকে পুঁজি আন নিচ্ছে, হচ্ছে এবার। এটাকে লেনিন বলতেছে লগ্নি পুঁজি, কারণ 16 সালে হচ্ছে বেশি দেখা যায় না, তখন তো যুদ্ধ শেষ হয় নাই। লেনিন ওই সময় বসে এর চেয়ে বেশি কি লিখবে, ফলে লেনিন শব্দটা ব্যবহার করছে লগ্নি পুঁজি না, লগ্নি। এখন এই লগ্নি পুঁজি দিয়ে আপনি ওয়ার্ল্ড ব্যাংক আমি ব্যাখ্যা করতে পারবেন? রুজভেল্টের যে রুজভেল্টের যে দুনিয়া 45 সালের পরে, তাকে ব্যাখ্যা করতে পারবেন? এই জন্য বলতেছেন আপনি গাধার মতো ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ লগ্নি পুঁজি। ওরে ভাই, লগ্নি পুঁজি হলে সুদের হার কেমন করে 1% নিচে যায়? লগ্নি পুঁজি মানে তো টাকা ধার দিয়ে সুদ খাওয়া, তো এটা কেমনে হয়? ইভেন অনুদান, বিনা সুদে বিনা আসল ফেরত নিয়ে আপনাকে লোন দিচ্ছে, এটাই বা কেন দেয়? বলতে পারেন না। আচ্ছা, কমিউনিস্ট মাইন্ড, মানে গাধাদের গাধাদের গাধামিটা কোন জায়গায় গেছে দেখেন আপনি। তাহলে প্রভাব জিনিসটা আলটিমেটলি তখন পরাশক্তির শব্দটাকে রিডিফাইন করতে হচ্ছে, যে এইটা মিলিটারি ব্যাপার না। তাহলে এটা কি প্রভাব? প্রভাব মানে কি? এখন প্রভাবকে ব্যাখ্যা করতে হচ্ছে। প্রভাব মানে বিনিয়োগের প্রভাব। তাহলে আপনি যখন হিউজ সারপ্লাস বানানোর দেশ হবেন, আর একটা দেশকে বিনিয়োগ দিতে পারবেন। এবং শুধু বিনিয়োগ না, বিনিয়োগের আবার দুইটা ধরন আছে। এফডিআই না, এফডিআই মানে হলো এই যে এইটা সুদ নিবেন, সোজা কথা বললে সুদ ফুদ কত পার্সেন্ট বললে কম বোঝা যাবে। স্ট্রেট কাট এফডিআই তত্ত্ব বোঝার চেষ্টা করে। প্রথম কথা হলে এফডিআই হলো প্রাইভেট লোন, প্রাইভেট কোম্পানি বাংলাদেশে এসে ব্যবসা করবে, যেটা ইপিজেড এ বসে ইউজুয়ালি। এইগুলো হলো এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এটা এফডিআই। সুদ কত? সুদ দিয়ে সবকিছু বোঝেন। উত্তর হলো যে সুদ উল্টা করে বোঝেন। 10 টাকা যদি সে বাংলাদেশে বিনিয়োগ করে, 3 বছরের মধ্যে 20 টাকা নিয়ে চলে যাবে সে। এবার বুঝছেন, 3 বছরে টাকা দ্বিগুণ হয়। এটা হচ্ছে এফডিআই।
কি পরিমাণ প্রফিট করে এবার আন্দাজ করে 33% করে তার মানে বছরে প্রফিট করবে। এবার হচ্ছে এইটা অন্য জিনিস, এইটা আমেরিকান রাষ্ট্র এফডিআই নিয়ে আসে না, এটা তো প্রাইভেট, ইপিজেডে বসবে তারা। ক্লিয়ার? ইয়াং ওয়ান নামে কোরিয়ান কোম্পানি এসে বসছে, সেই কোন যুগে তার ঠিক নেই। ওগুলো হলো এফডিআই। ক্লিয়ার? এটাও লগ্নি পুঁজি, এইটা এক অর্থে লগ্নি পুঁজি বলতে পারেন, কিন্তু এইটা ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ করে না, এই দুটো এক জিনিস। তাহলে ওরা করে কি, ওইখানে করবো যে সুদের হার কম হবে, ওটা থেকে বুঝবেন যে ওটা এফডিআই না, এক। আর দুই হলো এটা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হবে, আইদার ওই দেশটা আপনাকে ডাইরেক্ট লোন দিচ্ছে চীনের মতন, যদিও চীন সবচেয়ে মানে 2% আশেপাশে থেকে যায় চীনা লোনের সুদ। ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ এর লোনটা হয় 1%-এর নিচে, 0.75%। তো এগুলোকে আপনার লগ্নি পুঁজিতে ব্যাখ্যা করা যাবে, গাদামিন শীর্ষ আছে। সার কথাটা হলো যে এই যে এগুলো থেকে বেরিয়ে আসেন, এই বুরাজনীতি করবেন না, যা বুঝেন না তা বুরাজনীতির আড়ালে চলে যে বুঝতে পারবেন না এগুলা। ক্লিয়ার? তাহলে এখন মূল কথাটা কি, আমাদের তাহলে নির্বাচনে কোনো ইনফ্লুয়েন্স আছে কিনা এটা বুঝতে গেলে তাহলে আপনাকে এই ইন্টারনাল জিনিসগুলা জানা থাকতে হবে, বেস এগুলা, এর উপর দাঁড়িয়ে না আপনি ব্যাখ্যা করবেন। খালি একটা সাবধান করে দিই, ট্রাম্পের কারণে, পার্টিকুলার তার নীতির কারণে আমেরিকানদের ইনফ্লুয়েন্স 28 সাল পর্যন্ত নাই বাংলাদেশের রাজনীতিতে, ডাইরেক্ট ইনফ্লুয়েন্স নাই, যেরকম ভাবে বাইডেন বা আগেকার জমানার লোকেরা করে গেছে। আর সেইটারই ভাগ নিয়ে এই ইন্ডিয়া আমাদের উপর রুস্তমি করে গেছে, একটা অভ্যাস বানান দিয়ে গেছে যেন সে বিরাট ইনফ্লুয়েন্স, সেগুলা নাই এবং এগুলো ফিরে আসবে না অন্তত 28 সালের আগে। ক্লিয়ার? 28 সালের পরে কি হবে? উত্তর হলো আরেকটা, এক হলো যে 28 সালের মধ্যে আমেরিকানদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে ফাইন্যান্সিয়ালি। আর ততোধিক পরিমাণে চীনারা এখন যে পরিমাণে অ্যাগ্রেসিভ, গ্লোবাল ফাইন্যান্সিয়াল লিডারটাকে হইতেই হবে। বর্তমান চীনের পলিসি এরকম হয়ে গেছে, ডিটেল বলতে পারবো না, খালি হেডলাইন বলে দিই। এখন চীনারা এখন সোজা বলতেছে যে ব্রিক্স এর মেম্বার না, তাকে এই কম সুদের লোন দিব না। এই কথা কোথাও এখন পর্যন্ত লেখা হয় না, প্রকাশ্যে আসে নাই, কোনো পত্রিকা রিপোর্টে আসে নাই, কিন্তু আমি বলে রাখলাম এটা চীনের পলিসি, এখন ইন্টারনাল পলিসি এটা। সোজা সাপটা আপনি আমার সাথে চলাইছেন। আমেরিকা একদিন ছিল আমেরিকানদের যে তুমি চীনের কাছে লোন নিতে পারবে না, হাসিনার উপরে তারা এই চোটপাটটা করে গেছে, কিন্তু কখনোই সফল হতে পারে নাই, কারণ এই তোমার বাস্তবতা নাই। ফলে আমেরিকানরা একটা অবাস্তব জিনিস নিয়ে পুশ করে গেছে গত চারটা প্রেসিডেন্ট। সো আমেরিকানদের কোনো ইনফ্লুয়েন্স এখন খাটবার কোনো সুযোগ নেই। আর ঠিক চায়নারা এর আগে চুপ করেছিল, কনফ্রন্ট করতে যায় নাই, ঠিক আছে আমাদের কাছে লোন ছাড়া তো আমাদের চলবে না। 2015 সাল থেকে চাইনিজরা বাংলাদেশে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে এসে গেছে, যেটা 16 সালে শি জিনপিং এর বাংলাদেশ সফর কথা মনে রাখেন আপনারা, তাহলে বুঝবেন। এই আমরা প্রথম বেল্ট অ্যান্ড রোডে ঢুকছি, আর এরপরে এখন এই যে এখন চীনের নয়া পলিসির কথা বলে দিলাম আপনাদেরকে, তা আপনি ব্রিক্সে ঢুকতে হবে। আগামী দিনে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের লিডার হবে ব্রিক্স, অর্থাৎ চায়না না। অর্থাৎ 28 সালের মধ্যে চাইনিজরা গ্লোবাল লিডার হয়ে যাবে। এইবার বুঝছেন? তাহলে যা কিছু পুরোনো দিনে শিখছিলেন ভূ রাজনীতি বইলা এগুলা বলেন, ভুলে যান, সময় হয়ে গেছে, এটা পার হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে। এটা সময় থাকতে একটু বুঝেন, এটাকে ব্যাখ্যা করবেন কেমন করে। এই ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স জুজুর ভয় দিয়ে আর চলবে না বাংলাদেশ। ইন্ডিয়ান নিজে থই পায় না, কেমন চলবে সে? আর সেখানে আপনি এখন ইন্ডিয়ান জুজুর ভয় দিয়ে ইন্ডিয়ান দালালি করে তারেক জিয়া কি করতেছে দেখেন। এই রাজনীতিটা টিকবে না, এই দলটা টিকবে, এর কোনো ভবিষ্যৎ নেই। তো শুধু এই নির্বাচন না, ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স দিয়ে বাংলাদেশে কোনো রাজনীতি হবে না। ক্লিয়ার? আগামী দিনের রাজনীতি কি হতে যাচ্ছে নির্বাচনকে সামনে রেখে, এটা আমি বলার একটা সুযোগ নিলাম মাত্র। আশা করি আপনারা বুঝছেন আগামী দিনের রাজনীতি কোন দিকে যাবে। যে এই বুরাজনীতি ফালাই দিয়ে পুরো জিনিসটাকে বুঝতে না চেষ্টা করবেন, হোয়াট ইজ প্রভাব, প্রভাব কেন হয়, আর এখনকার দিনে চীনের পলিসি কি হবে, হোয়াট ইজ দ্য কামিং চাইনিজ পলিসি, এটা আপনাদেরকে জানাই দিলাম। চাইনা এইটা না হলে এখন খুবই অ্যাগ্রেসিভ। এই টাইপের না, আপনাকে একটা সম্পর্ক রাখবে ওই রকম বাহাতে ফুল দেওয়ার মতন, আমি পাতা দেয় না, আছে সম্পর্ক। ফলে ব্যাপারটা এমন না যে আপনি চীনের সাথে সম্পর্ক না রেখে ট্রাম্পের করে উঠে যাবেন, সেটাও পারবেন না, কারণ ট্রাম্প বলতেছে তোমাকে ট্যাক্স দিতে হবে। এই আর একটা চাল তো ওর সাথে সম্পর্কে হবে না, তাহলে আপনি যাবেন কই? আচ্ছা ভাবছেন ইউরোপিয়ান ইউনিয়ন, শেষ এই কথাটা বলে শেষ করে দেবো। লেটেস্ট সেটা হইলো
খোদ কানাডা আর হোল ইউরোপিয়ান ইউনিয়ন সবাই ছুটতেছে এখন চীনের দিকে। ইংল্যান্ড, যাদের সাম্রাজ্যে সূর্য কখনো ডুবে না বলে তারা বিশ্বাস করে, তার প্রধানমন্ত্রী স্টারমার চীনের সাথে সম্পর্ক করে আসছে। এইটা নিয়ে দেশের ভিতরে দুটো ভাগ হয়ে গেছে। আর্গুমেন্ট কি? একটা নতুন শব্দ শিখছি আমি এই রিপোর্ট গুলা থেকে। শব্দটা হলো কোটো। কোটো মানে হলো কারোর সামনে গিয়ে হাত কচলানো, নত হয়ে কথা বল, এটাকে ইংরেজি বলে কোটো। কোটো এখন লন্ডনের সবচেয়ে বড় শব্দ যে কোনো মিডিয়া রিপোর্টে। স্টারমার চায়নাতে গিয়ে কোটো করে আসছে। এই কথাটা যারা বলতেছে তারা রানীর ভ্যানিটির জায়গা থেকে কথাটা বলতেছে। আমরা হইলাম সেই দেশ সেই জাত, তোমরা গিয়ে চীনের কাছে এরকম কোটো হয়ে গেলা। ওরে বেকু, ইংল্যান্ডে এখন এত খারাপ অবস্থা, বাংলাদেশের ইকোনমিটা যেরকম খারাপ অবস্থা থাকে, আমাদের লো ইনকামের লোকেরা জীবনযাপন যেভাবে করে, এই ইংল্যান্ডে এই ছায়া পড়া শুরু করছে। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এটা এত আনএভেলেবল হওয়ার শুরু করছে। ফলে নিরুপায় হয়ে তারা চাইনিজ ইনভেস্টমেন্ট আনতে গেছে। বুঝেন, যারা নিজেরা আপনাদের ভাষায় সাম্রাজ্যবাদ ছিল। আচ্ছা, এই ফাঁকে একটা কথা বলে রাখি, আমি এমন কমিউনিস্টও দেখছি, বড় নেতা, সে আমাকে বলে বড় সাম্রাজ্যবাদ কে জানেন? আমি কে? এই ব্রিটিশ। কই, আমি আমেরিকা ছিলাম না? না না, আমেরিকার চেয়ে বড় সাম্রাজ্যবাদ তো এটা, ও হলো গ্লোবাল লিডার। আমি যে কোন জীবন খুন হাইডে থেকে বলছে, আমি কোন রাজনীতি করে? তো দেখলো চাইনিজ মাম করে। আমি চাইনিজ মামে এটা শিখেছে, এটা কই ফেলেন যে ইংল্যান্ডের হলো সবচেয়ে বড় সাম্রাজ্যবাদ, আমেরিকার চেয়ে বড় সাম্রাজ্যবাদ। তার মানে এরকম ধরনের আছে, এরকম ভূরাজনৈতিক ধারণাও আছে বাংলাদেশে। আচ্ছা, তাহলে এখন আসেন, তো সেই চীন গেছে এখন উল্টায়, সেই স্টারমার গেছে চীনের কাছ থেকে ক্যাপিটাল আনতে। এই জন্য দেশের ভিতরে রাজনীতির এরকম ভাবে পাক খাচ্ছে বেশি না। দুদিন যাওয়ার পর যখন সমৃদ্ধি বাড়বে, তখন পাবলিক যখন আবার, এখনকার লেবার পার্টি ওইটা স্টারমারের লেবার পার্টির দিকে ঝুঁকে যাবে, তখন এগুলো গাল থাপড়া, তখন বুঝবে যে আমার আর ভ্যানিটি দিয়ে কাজ হবে না, তো মুখে ভাত লাগবে, ভ্যানিটি দিয়ে কাজ হবে। সো কানাডা আর ইংল্যান্ড অলরেডি চীনের সাথে চুক্তি করেছে। তাহলে এইবার ইউরোপিয়ান ইউনিয়নের কথা কি চিন্তা করবে না? ওদের সাথে আলাদা কোনো সম্পর্ক না, এটা হবে না। প্রধান সমস্যা হচ্ছে ওদের মিনিমাম ওয়েজ। যেসব দেশের মিনিমাম ওয়েজ আমাদের চেয়ে অনেক বেশি এবং যা ন্যূনতম কমানোর কোনো সুযোগ নাই, বুঝবেন যে তাদের সাথে আমাদের সম্পর্ক হবে না। ফলে এই যে পশ্চিমরা বিরাট ক্ষমতাবান, ওয়েস্ট বুঝছে না? হ্যাঁ, পশ্চিমা সাম্রাজ্যবাদ, এটা তো বেশি ক্ষতিকারক। এই যে মুখস্থ করে শিখছিলেন, ওইগুলো দিন ভুলে যান, বাস্তবে আসেন। সোজা কথা, সবচেয়ে ভালো হবে যত তাড়াতাড়ি পারেন এই ভূরাজনীতি শব্দটা ভুলবেন। রিয়েলি কি যে ব্যাখ্যা করতে হবে, এটা যতক্ষণ না বুঝতে পারবেন, ততক্ষণ আগামী দিনে রাজনীতি, গ্লোবাল রাজনীতি, দেশের রাজনীতি হবে, এটা দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না আপনারা কখনো। দুনিয়ার কোনো কিছু, এমনকি লোকাল কোনো ঘটনাও ব্যাখ্যা করতে পারবেন না। এই যে দেখেন, ইলেকশনের সময় ব্যারিয়ার ইনফ্লুয়েন্স থাকবেই থাকবে না, এটা ব্যাখ্যা করতে গেলে আপনি যার ভূরাজনীতির ধারণা আছে সে পারবে না। যে গ্লোবাল ইনফ্লুয়েন্সটা কেমন, কি ইনফ্লুয়েন্স কথার মানে কি, এটা যতক্ষণ ব্যাখ্যা না করতে পারবেন, ততক্ষণ আপনি বিদেশি ইনফ্লুয়েন্স কেমন হবে জানবেন না। সবাই এক একটা তারেক জিয়া হয়ে থাকবেন, আসেন না ছেলেদের দেশে আনার জন্য দরজা খুলে বসে থাকবে। আশা করি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। থ্যাংক ইউ।